হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় যানের নাম হয়তো সাবমেরিন। কারণ সাবমেরিন সচরাচর দেখা যায় না। যেসব সচরাচর দেখা যায় না তার উপর থাকে আমাদের অসীম কৌতূহল। রহস্যময় মহাকাশচারীদের জীবনযাত্রা সম্পর্কে জানা গেলেও সাবমেরিন এবং সাবমেরিনে থাকা ক্রুদের জীবনযাত্রা সম্পর্কে আমাদের অনেকেরই তেমন একটা ধারণা নেই। আজকের ভিডিওতে সাবমেরিন আর সাবমেরিনে থাকা ক্রুদের জীবনযাত্রা সম্পর্কে জানব। স্বাগতম আপনাকে মায়াডো চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। যদি কেউ সমুদ্র সম্পর্কিত যে কোনো গবেষণা করতে চায় বা সাগরপথ দিয়ে সামরিক কোনো প্রয়োজন মেটাতে চায় তাহলে তাকে সাবমেরিনেরই দ্বারস্থ হতে হবে। আপনারা কি জানেন এই সাবমেরিন জিনিসটা কি? কিভাবে এই সাবমেরিন বা ডুবোজাহাজ পানির নিচে থেকে উপরে ভেসে ওঠে, আবার ইচ্ছে মতো নিচে চলে যেতে পারে? সাবমেরিনে থাকা সেনাদের জীবনযাত্রা কেমন হয়? যদি উত্তরগুলো জানা না থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। আর এসব উত্তর জানার পর আপনি নিজেকে দ্বিতীয়বার আবিষ্কার করবেন। সাবমেরিন কি? প্রশ্নটা যেমন সহজ, উত্তরটাও সেরকম সহজ। সহজ কথায় সাবমেরিন হচ্ছে পানির নিচে চলাচলে সক্ষম ও স্বাধীনভাবে বিচরণকারী নৌযান বিশেষ। সচরাচর সাবমেরিনে অনেক ক্রু অবস্থান করে থাকেন। সমুদ্রের গভীরে যাওয়া এবং সমুদ্রের গভীরতা নির্ণয় করা এর কাছে খুবই সহজ বিষয়। আর শত্রুদের উপর আক্রমণ করা এবং শত্রুদের কাছ থেকে নিজেকে রক্ষা করা এর দক্ষতা অপরিসীম। এবার আসা যাক এটি কিভাবে পানির উপর উঠে আবার নিচে নামে সে বিষয়ের দিকে। অর্থাৎ কোনো কিছু পানিতে ভাসবে কিনা তা নির্ভর করে সেটির ঘনত্বের উপর। কোনো বস্তুর মোট ঘনত্ব যদি পানির চেয়ে কম হয় তবে ভেসে থাকবে, আর ঘনত্ব বেশি হলে ডুবে যাবে। সাবমেরিনের এই ঘনত্বটাই নিয়ন্ত্রণ করা হয়। ঘনত্ব বাড়লে সেটি ডুবে যাবে আর কমলে ভেসে উঠবে। কিন্তু কিভাবে এই ঘনত্ব পরিবর্তন করা হয় বলেন তো? সব সাবমেরিনে একটি ব্যালিস্টার ট্যাঙ্ক থাকে। পানিতে ভেসে থাকার সময় এটি বায়ুতে ভর্তি থাকে। পানির নিচে যাওয়ার প্রয়োজন হলে ট্যাঙ্কের নিচে থাকা বাল্ব খুলে দেওয়া হয়। বাল্বের মধ্য দিয়ে পানি প্রবেশ করে। উপরের দিকে আরেকটি বাল্ব থাকে যেটির মাধ্যমে বাতাস বেরিয়ে যায়। এভাবে অতিরিক্ত পানি নিয়ে সাবমেরিনটি ভারী হয়ে ওঠে এবং ডুবে যায়। আর জাহাজের ভেসে ওঠার প্রয়োজন হলে ট্যাঙ্কটি খালি করতে হয়। এ সময় পাম্পের সাহায্যে পানি বের করে দেওয়া হয়। সাবমেরিনের আরেকটি ট্যাঙ্কের উচ্চ চাপে বাতাস মজুত রাখা হয়। এই বাতাস দিয়ে ট্যাঙ্কের খালি জায়গা পূর্ণ করা হয়। এভাবে সাবমেরিন আবার হালকা হয়ে ওঠে এবং পানির উপরে চলে আসে। ব্যালিস্টার ট্যাঙ্কে পানি এবং বাতাসের ভারসাম্য রক্ষার মাধ্যমে সাবমেরিন পানির নিচে যে কোনো উচ্চতায় থাকতে পারে। তবে কতটা গভীরে যেতে পারবে সেটা নির্ভর করছে সাবমেরিনের কাঠামোর উপর। সাবমেরিনের ভিতর থেকে বাহিরে দেখে কিভাবে? এই প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খেতেই পারে। আসুন সেটার উত্তরও জেনে নেই। ডুবোজাহাজ বা সাবমেরিনের কন্ট্রোল রুমটি থাকে এর মাঝখানে। এখান থেকে এর বাইরের গভীর সমুদ্র খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানের জন্য সাবমেরিনে ব্যবহার করা হয় সোনার। সাবমেরিনে যুক্ত সোনার সিস্টেম শব্দ তরঙ্গ সৃষ্টি করে এর চারদিকে একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করে। এই চিত্রের মাধ্যমে দেখা যায় সাবমেরিনের চারপাশে কি কি আছে। সেখানে সমুদ্রের গভীরতা কত, কোথায় উঁচু, কোথায় নিচু, বা শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান কোথায়। আবার সাবমেরিনের সমুদ্রের অল্প গভীরতায় অবস্থান করলে সাবমেরিন তার পেরিস্কোপ জলের উপর ভাসিয়ে জলের উপর কি কি আছে তা দেখতে পারে। রহস্যময় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সাবমেরিন ক্রুদের জীবনযাত্রা কেমন হয়? যে কোনো দেশ রক্ষার জন্য সেনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন দেশ রক্ষার খাতিরে
সমুদ্রপথে আগত শত্রুদের উপর নজর রাখতে নেভির সেনাদের কতটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তারা নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রে নিচ থেকে বিভিন্নভাবে দেশ রক্ষা করে। এর জন্য সেনাদের প্রয়োজন হয় সাবমেরিন। সাবমেরিনের মাধ্যমেই গভীর সমুদ্র থেকে তারা শত্রুদের উপর নজর রাখে। এতে যাওয়া নৌসেনাদের মিশন এতটাই সিক্রেট হয় যে তারা পরিবার তো দূরের কথা, মাঝে মাঝে তারা নিজেরাই জানে না কতদিনের জন্য বা কোন মিশনে যাইতেছে। হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো সাবমেরিনে কাজ করা, কারণ সাবমেরিন খুবই কম স্পেসওয়ালা জানালাবিহীন একটি জলযান, যেটা সমুদ্রের জলে 300 থেকে 1000 ফুট গভীরতায় কাজ করে আর শত্রুদের দূর থেকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। আপনি কি জানেন এখানে থাকা নৌসেনারা দিনের পর দিন সূর্যের আলো দেখতে পারে না? কখনো কখনো তাদের 1 মাসও সূর্যের আলো দেখার সৌভাগ্য হয় না। সাবমেরিনে থাকা সেনারা যখন গভীর সমুদ্রে চলে যায় তখন তাদের বাইরের জগতের সাথে আর যোগাযোগ হয় না, এমনকি তাদের পরিবারের আপনজনদের সাথেও না। তাদের মিশন 1 থেকে 1.5 মাসের হয়, আবার কখনো কখনো এর সময়সীমা বেড়েও যেতে পারে। সেনারা আগে থেকে জানতে পারে না তাদের মিশন কখন শেষ হবে। তারা সবসময় জলের নিচে কাজ করতে থাকেন। তাদের কাজে মনোযোগ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যেমন তাস খেলা, টিভি দেখা, কম্পিউটারে গেম খেলা ইত্যাদি। সাবমেরিন সেনাদের শরীর ঠিক রাখার জন্য আধুনিক জিমেরও ব্যবস্থা রয়েছে। আপনি আরো জানলে অবাক হবেন যে এই নৌসেনাদের প্রতিদিন গোসল করার সুযোগ হয় না। 7 থেকে 10 দিন পর পর হয়তো একবার গোসল করার সুযোগ মিলে, তাও সবার ডিসিশনে। এই জন্য তাদের এক বিশেষ ধরনের পোশাক দেওয়া হয়। এই পোশাকগুলো সাধারণ পোশাকের মতো হয় না। তাদের এমন পোশাক দেওয়া হয় যা একটানা 4 থেকে 5 দিন পরতে পারে, তারপর তা ফেলে দেয়। এই পোশাকগুলোতে এক ধরনের বিশেষ কেমিক্যাল লাগানো থাকে যা তাদের বডিকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। সাবমেরিনে থাকা সেনারা এবং বড় বড় সব অফিসাররা এক রকমের পোশাক পরে। এর মধ্যে কোনো র্যাঙ্ক হয় না, সবাই একটা পরিবারের মতো মিলেমিশে কাজ করে। সাবমেরিনে থাকা সেনাদের মধ্যে ভাত এবং রুটির সাথে কম মশলাযুক্ত খাবার সরবরাহ করা হয়। খাবার খাওয়ার জন্য সেনারা খুবই কম সময় পায়, গড়ে 15 মিনিটের মতো সময় পায়। খাবার তৈরির সময় বিশেষভাবে নজর রাখতে হয় যেন বেশি ধোঁয়া সৃষ্টি না হয়, কারণ সামান্য ভুলে পুরো সাবমেরিন ধ্বংস হতে পারে। সমুদ্রের গভীরে থাকার কারণে তারা দিন ও রাতের পার্থক্য বুঝতে পারে না। সাবমেরিনে অনেক ধরনের উপকরণ থাকার কারণে শোয়ার জায়গা খুবই কম হয়। একটা ছোট কেবিনে 5 থেকে 6 জন সেনাকে শুইতে হয়। সেনারা ঘুমানোর জন্য মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় পায়। সাবমেরিনে থাকা প্রতিটি ব্যক্তিরই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেজন্য কোনো একজন সামান্য ভুলে সাবমেরিনের বিপদ ডেকে আনতে পারে। তো বন্ধুরা, এত সময় দেখলেন সাবমেরিন থেকে কাজ করা কতটা কষ্টের, কতটা বিপজ্জনক। আমরা গর্বিত দেশের ওই সকল সাহসী ও বিচক্ষণ সেনাদের প্রতি যারা ঘর, পরিবার, আপনজন, বন্ধুবান্ধব এবং সুখ শান্তি ছেড়ে দেশের সুরক্ষার জন্য নিজের জীবন বলি দিতে পিছপা হয় না। আমরা সবাই তাদের এই আত্মত্যাগকে সম্মান জানাই, স্যালুট জানাই। সো বন্ধুরা, এই ছিল আজকের তথ্যবহুল আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন, জানতে পেরেছেন নতুন কিছু তথ্য।